সিঙ্গাপুরের অর্থনৈতিক অবস্থা কি? বাংলাদেশে তো বেশ কিছু খোঁজখবর আপনারা পত্রিকায় দেখতে পাচ্ছেন, কিন্তু বাংলাদেশ যেহেতু সিঙ্গাপুর হয়ে গেছে, এই জন্য এখানকার অর্থনৈতিক আসল চিত্রটা আমরা আসলে পাচ্ছি না। যে লেভেলের ফ্যাসিবাদী অ্যাটিটিউড আমাদের গণমাধ্যমের উপরে চলছে এবং গণমাধ্যম নিজেই ফ্যাসিবাদের অংশীদার হয়ে সে আওয়ামী লীগের দালালি করে যাচ্ছে এবং কোনো সঠিক তথ্য জাতিকে দেওয়ার যে ন্যূনতম দায় এটা সে বোধ করছে না। তো রিসেন্টলি প্রকাশিত হয়েছে কয়েকটা খবর, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করা। প্রথমত হচ্ছে যে রিজার্ভ সিরিয়াসলি ডিক্লাইন করেছে। গত মাসেও যেটা 17.5 বিলিয়ন ডলার ছিল সরকারি হিসাব মোতাবেক, সেটা সম্প্রতি 14 বিলিয়ন ডলারে নেমে আসছে। তো আমাদের প্রতি মাসের আমদানি খরচ হচ্ছে ন্যূনতম 5 থেকে 6 বিলিয়ন ডলার। তো সেই হিসাবে যদি সরকারের এই তথ্য মেনে নেই, তাহলে আমাদের 2-2.5 মাসের আপনার রিজার্ভ আছে। 2-2.5 মাসের যে রাষ্ট্রীয় খরচ সেটা মেটানোর যে সামর্থ্য থাকা দরকার সেটা আছে। আমরা এর আগে বলেছি যে এই সংখ্যাটার ভিতরে যথেষ্ট গরমিল আছে, শুভঙ্করের ফাঁকি আছে। সেটা হচ্ছে যে টাকাটা কিভাবে 14 বিলিয়ন ডলার বলা হচ্ছে, কারণ অনেকগুলো দায় শোধ করা হচ্ছে না। ধরেন প্রতি মাসে আমাদের এশিয়ান ক্লিয়ারিং হাউস যেটা আছে, আকুর পেমেন্ট আছে 1 থেকে 2 বিলিয়ন ডলার। আমাদের এনার্জি পেমেন্ট আছে, বকেয়া করে ফেলছে, টাকাটা পে করছে না। ইন্টারন্যাশনাল যে এয়ারলাইন্সের যে অ্যাসোসিয়েশন আছে, এদের কাছে আমাদের কয়েক হাজার কোটি টাকা পেমেন্ট আছে, চিঠিপত্র দিচ্ছে। বাংলাদেশ সরকারের কাছে ডলার নাই, টাকা দিতে পারছে না। তো এরকম বিভিন্ন খাতে বাংলাদেশের রাষ্ট্রের কাছে অনেক দায় আছে যেগুলো শোধ করতে পারছে না অথবা শোধ করছে না এখন। তো না করবার কারণে টাকাটা একটু জমে আছে। কিন্তু আপনি যদি ডেট ক্লিয়ার করেন, ডেট রিপেয়ার করেন, আলটিমেটলি বাংলাদেশে রিজার্ভ ফাঁকা হয়ে যাওয়ার কথা, আমাদের কমন সেন্স যতটুকু বলছে আর কি। তো 14 বিলিয়ন ডলারও যদি ধরি, তাতে হতো ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় আমরা আছি গত এই বাকশালের আমলে আর কি। এবং মজার ব্যাপার যেটা ঘটেছে সেটা হচ্ছে যে সকল সাংবাদিকরা এগুলো রিপোর্ট করেছে, বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে এই সাংবাদিকদেরকে ব্যাংকে ঢোকা নিষেধ করে দিয়েছে, যেন কোনো তথ্য বের হয়ে আসতে না পারে। কিন্তু তথ্যর আবার অধিকার আইনও আছে বাংলাদেশে, তথ্য কমিশন আছে, আপনি চাইলে তথ্য পেতে পারেন। তথ্য পাওয়াটা একটা নাগরিক অধিকার, রাষ্ট্রের কাছে নাগরিকদের এটা দায়। রাষ্ট্রকে নিজ দায়িত্বে তথ্য শেয়ার করবার দায় আছে, সেটা না করে সে তথ্য আমাদের কাছ থেকে গোপন করছে। প্রতিদিন যে সব খবরগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে হাই স্ট্রিট ব্যাঙ্কগুলো যেগুলো আছে, রাস্তার যে ব্যাঙ্কগুলো যেগুলো আছে, এই ব্যাঙ্কগুলোতে তারল্য সংকট আছে, টাকা পয়সা নাই, মানুষ যে টাকা তুলতে যায় তার সাফিসিয়েন্ট টাকা নাই। তো বাংলাদেশ ব্যাংক প্রতি সপ্তাহেই লক্ষ লক্ষ কোটি টাকা এই ব্যাঙ্কগুলোকে কর্জ দেয়। 15,000 কোটি টাকা দিয়েছে, কোনো সপ্তাহে দেখলাম 20,000 কোটি টাকা দিয়েছে। হিউজ দিচ্ছে, মানে এগুলো কাগজপত্র টাকা প্রিন্ট করে দিয়ে দিচ্ছে আর কি, ব্যাংকের কাছে তো টাকা নাই। তো এটা আবার তারা ফ্লোট করছে আর কি কাস্টমারদের কাছে। IMF-এর একটা প্রতিনিধি দল এখন বাংলাদেশে আছে, বেশ কয়েকদিন ধরে তারা মিটিং করছে। আপনারা জানেন যে 4.7 বিলিয়ন ডলারের একটা লোন বাংলাদেশ নিয়েছে, 2টো কিস্তি অলরেডি দিয়েছে। থার্ড কিস্তির 680-81 মিলিয়ন ডলারের একটা কিস্তি, মানে এটা কত টাকা, ধরেন 7,000-7,500 কোটি টাকার একটা ব্যাপার। এবং সেটার জন্য তারা কন্টিনিউয়াস বিভিন্ন পরামর্শ দিচ্ছে। তার ভিতরে একটা জিনিস তারা বলেছে, যেটা হলো যে বাজেটের আকার ছোট করতে। সরকার কিন্তু এই অর্থ বছরের বাজেটের আকার নিজ দায়িত্বে ছোট করেছে, যেটা 7,61,000 কোটি টাকার ছিল, সেটাকে ছোট করে ইতিমধ্যে 7,10,000 কোটি টাকাতে নামায় নিয়ে আসছে। এর মানে সরকার নিজ দায়িত্বে এটা সংশোধন করেছে 50,000 কোটি টাকার, লাস্ট কোয়ার্টারে দেখলাম। আর জুনের পরে যখন আবার সংশোধিত করে ফাইনাল বছরের বাজেটটা করবে, যে আসলে 23-24 সালে কত টাকা উঠছে, কত টাকা খরচ হয়েছে, বাজেট কতটুকু ছিল, সেই বাজেটটা আরও কমে যাবে। কারণ টাকা নাই তো, ইনফ্যাক্ট টাকা তো উঠে নাই, খরচ করবে কোত্থেকে? ঋণ তো পাচ্ছে না, তো খরচ করবে কিভাবে? তো এই বাস্তবতা IMF পরামর্শ দিচ্ছে যে আমাদের বাজেটের আকার ছোট করতে। আমাদের ধরেন
ট্যাক্স ভ্যাট মিলে সব মিলে টাকা ওঠে 3 লক্ষ কোটি টাকার মতো, 3,20,000 কোটি টাকা, এরকম টাকা ওঠে আর কি, যদি সব কিছু ঠিকঠাক মতো ওঠে। এরপরে হচ্ছে কিন্তু আপনি খরচ করছেন তার ডাবলেরও বেশি। তো এই যে মানে ঋণ করে ঘি খাওয়ার যে বাস্তবতা চলছে, এটার কারণে যেটা হচ্ছে আপনার তো ঋণ জমছে। মাঝখানে দেখলাম যে বিদেশি ঋণ বাংলাদেশে ইতিহাসে সবচেয়ে বেশি হচ্ছে এই সরকারের আমলে হয়েছে। $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে বিদেশি ঋণ। মানে আওয়ামী লীগ আসার আগে ঋণ ছিল যা, সেটা সম্ভবত $23 বিলিয়ন ছিল সম্ভবত। এইটা এই 15-16 বছরে বেড়ে $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে। যদি আপনি মানে আভ্যন্তরীণ ঋণ ধরেন তো হিউজ, প্রায় $250 বিলিয়ন, $300 বিলিয়ন কাছাকাছি চলে গেছে, এই পরিমাণ ঋণ হয়ে গেছে। তো বাজেট ঘাটতি ব্যাপকভাবে চলছে, কোনো উন্নয়ন প্রকল্প হাতে নিতে পারছে না। আমরা দেখলাম যে উন্নয়ন বাজেটের যে পরিকল্পনা ছিল তার মাত্র 42% কাজ হয়েছে, সেখানে মাস আছে আর 2টা। তো এর মানে হচ্ছে যে আপনি 10 মাসে মাত্র আপনার উন্নয়ন কাজের 42% হয়েছে, তাহলে বাকি 2 মাসে আর কতটুকু করবেন আপনি? আরও 4% হইল, 8% হইল, তাতে তো আপনি 50-60% হবে সর্বোচ্চ, প্র্যাকটিক্যাল না। আর এই সময়টা উন্নয়ন ব্যয় হচ্ছে, ব্যাপক লুটপাট হবে। আমলারা, ঠিকাদাররা, সরকারি দলের নেতাকর্মীরা সবাই মিলে চক্র করে করে বাজেটের টাকা শুধু খরচ করবে, কোনো কাজ করবে না, লুটপাট হবে। বর্ষাকাল আছে, ডেভেলপমেন্ট কী হবে বুঝতেই পারছেন। রাস্তায় ইট দেবে, পিচ দেবে, সকালে দিবে, বিকালবেলা বৃষ্টিতে আবার ভিজে চলে যাবে, পানিতে চলে যাবে। এইটা হবে শেষ 2 মাসের উন্নয়নের বাস্তবতা। এরপরে দেখলাম এর ভিতরে এই যখন বাস্তবতাগুলো চলছে, আমাদের বেক্সিমকো যে কোম্পানি আছে তারা 1,500 কোটি টাকার বন্ড ছাড়ছে 15% প্রফিটে, এবং এটা আবার সরকার অনুমোদন দিয়েছে। অথচ সে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপ ব্যাংক ঋণ খেলাপি যারা আছে তাদের ভিতরে সে একজন। ব্যাংকের টাকা শোধ করে না, ঠিকঠাক মতো দেয় না। তো এই হচ্ছে বাংলাদেশের যে আর্থিক খাতের যে মানে ওলটপালট সিচুয়েশন চলছে তার ক্ষুদ্রাংশ মাত্র। আমরা যা জানছি পত্রিকা মারফত, সেটা আসলে এই দেশের আর্থিক খাতের 10% না। ইন্টারনালি আমাদেরকে ব্যাংকিং খাতে প্রশাসনের সাথে জড়িত সাংবাদিক, অর্থনৈতিক রিপোর্ট করেন, তারা যেগুলো বলছেন খুবই ভয়াবহ অবস্থা। টোটাল দেশের অর্থনীতি দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থায় চলে গেছে লুটপাট এবং অব্যবস্থাপনার কারণে। এবং এটা বাকশালের একটা জাতীয় চরিত্র। 72 থেকে 75-এ আমরা দেখেছি, এইবারও দেখছি। রিসেন্টলি দেখেন যে রিপোর্ট আসছে 38টা ব্যাংকের অবস্থা শোচনীয়, খারাপ, রেড জোনে আছে। যে 8টা ব্যাংক ভালো অবস্থায় আছে, এই 8টা ব্যাংকের সাথে আবার জোর করে এই খারাপ ব্যাংকগুলোর এখন বিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। 1-2টা ব্যাংকের দিয়েছে, অন্যান্য অনেক ব্যাংক ওপেনলি এবং ইনডাইরেক্টলি বলছে তারা ইন্টারেস্টেড না। ন্যাশনাল ব্যাংক তো পাবলিকলি বলে দিয়েছে যে তারা মার্জ হইতে চায় না। তো এই যে বাস্তবতাগুলো চলছে অর্থনৈতিক খাতে, এই বাস্তবতার নাম হচ্ছে সিঙ্গাপুর। এবং এই সিঙ্গাপুর 2026 সালে পরিকল্পনা করছে সে মধ্যম আয়ের দেশ হবে, যার কোনো তথ্য উপাত্ত পরিসংখ্যান সঠিক না। একটা মিথ্যাচারের কাঠামোর উপরে ভিত্তি করে মধ্যম আয়ের দেশের গল্প তৈরি করছে, যেটা বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের জনগণকে আরও বেশি স্ট্রেসফুল সিচুয়েশনে ফেলে দেবে। এই টোটালটার মানে কি? মুদ্রাস্ফীতি, আপনার জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, আপনার ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, আপনি প্রতিদিন গরিব হচ্ছেন, আপনার জমানো টাকাগুলোর মান কমে যাচ্ছে। আমরা বলেছি এই সরকার যখন ক্ষমতা এসছে 2009-এ, তখন যার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা ছিল, সেই 1 লক্ষ টাকাটা ব্যাংকে থাকা অবস্থায় এখন শূন্য হয়ে গেছে। মানে জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে, স্বর্ণের দাম যেভাবে বেড়েছে, এই 2টা মেজারমেন্ট দিয়ে এটা বাস্তবতা হচ্ছে 1 লক্ষ টাকা আপনার ব্যাংকে এখন 0 টাকায় পরিণত হয়েছে। এই হচ্ছে বাংলাদেশের সিঙ্গাপুর হয়ে যাওয়ার গল্প। এখন আপনারা ঠিক করবেন বাংলাদেশকে সিঙ্গাপুর হয়েছে না শ্রীলঙ্কা হবার পথে। ধন্যবাদ।